বাসতাম আব্বু। উপস্থিত মহলে যেন নিবিড় বজ্রপাত হলো। চাঁদনির মা হায় হায় করে উঠল। চিত্রার চোখে জমল জল। তার আপার যে এ কথা বলতে কতটুকু বুক ফেটেছে তা বোধ হয় তার চেয়ে ভালো কেউ জানে না। রোজা সওদাগর তখন অগ্নিশর্মা। মেয়ের দিকে তেড়ে যেতে নিলে বাধা দিলেন আবদার সওদাগর। ধমকে বললেন, যদি ওর শরীরে একটা টোকাও পড়ে তবে তোমার শরীরে কত টুকরো হবে তুমি আন্দাজ করতে পারবে না। আমার ক্ষমতা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। ভালো রোজা সওদাগর নিজের স্বামীর এন দমকে যেন কিছুটা শিহরিত হলেন। দাঁড়িয়ে গেলেও শরীরের লোমকূপ। স্বামীর অতীত তার অজানা নয়। একসময় ভয়ঙ্কর লোক ছিলেন তিনি। চাঁদনি নিজের বাবার পানে চেয়ে আছে উত্তরের আশায়। বাবা কি এমন বলবেন যে সবাইকে এতটা চুপ করিয়ে দিচ্ছেন? নিশ্চয় ভয়ঙ্কর কিছু। আবদার সওদাগর আবার মেয়ের পানে তাকালেন, কোমল কণ্ঠে বললেন, ভালোবাসতে, তার মানে এখন বাসো না, তাই তো? চাঁদনির কথাটা উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, তবুও সে উত্তর দিল, না, প্রায়। কতদিনের সম্পর্ক ছিল? চাঁদনি অস্বস্তি জড়ানো কণ্ঠে জবাব দিল। থেমে গেল সকলের শ্বাস প্রশ্বাস। বিস্ফোরিত নয়ন জোড়া মেলে সবাই চাঁদনির দিকে তাকিয়ে রইল, অথচ চাঁদনি দৃষ্টি নত। চিত্রা তখন নিঃশব্দে কাঁদছে। তার আপার যে ভীষণ কষ্ট হচ্ছে সেটা কিভাবে বোঝাবে সবাইকে। অবাকের স্বরে অবনী বেগম বললেন, 8 বছর। চাঁদনি কেবল উপর নিচ মাথা নাড়ল। চাঁদনির মা রুক্ষ কণ্ঠে বললেন, সেজন্যই বিয়ে করতে চাচ্ছে না। আমাদের ঘরে এত বছর বসে খেয়েছে, মাতা আর সেই দিন খেলো ইজ্জত। ছি! আম্মু, সব তো খেয়েই ফেললাম তোমাদের। এবার বোধহয় তুমি আমার জান খেতে চাচ্ছ। চাঁদনির ধীরে একটা বাক্যে মায়ের সত্তা নেড়ে উঠল। আবদার সওদাগর নিজের স্ত্রীর পানে তাকালেন চোখ রাঙিয়ে। চোখটার চক্ষু রক্ত জবা প্রায়। রোজা সওদাগর তা দেখে ফ্যাস ফ্যাস করে কেঁদে দিলেন। ছুটে চলে গেলেন নিজের ঘরে। পরিস্থিতি আবার স্বাভাবিক হতে এবার শ্বাস ফেলে পুরোদমে কথা বললেন আবদার সওদাগর। চাঁদমা, আমি তোমার বাবা। আমি অবুঝ নই। আমি বুঝতে পেরেছিলাম আমার মেয়েটা ভালো নেই। বেশ অনেক দিন যাবৎ সে খারাপ আছে। তোমার মা বুঝেনি, সেটা তার ব্যর্থতা। তোমার ছবি নিয়ে একটা কেলেঙ্কারি হলো, যা তোমার প্রাপ্য নয়। তবুও অপমান জুটেছে তোমার ভাগ্যে। ওই যে মানুষ অন্যের ভালো সহ্য করতে পারে না, সেজন্য বোধ করি আমাদের সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের হিংসে করা কোনো মানুষ দুর্বলতা বানিয়ে নোংরামি ছড়িয়ে দিয়েছে এলাকা জুড়ে। এতে কি হয়েছে? বড়জোর মানুষ তোমাকে খারাপ ভাবছে। তবে মানুষের ভাবনায় কি আমার ফুলের মতন চাঁদের গায়ে কলঙ্ক লেপে যায় না। তুমি ভয় পাচ্ছ আব্বু তোমার প্রতি নিষ্ঠুর হয়ে খারাপ কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কিনা। কিন্তু তোমার আব্বু এখনও এত পাষাণ হয়নি। তুমি দীর্ঘ 8 বছর কাউকে ভালোবেসেছ, তাকে এত সহজে তুমি হয়তো ভুলতে পারবে না। আমি চাইও না তোমার ওপর কিছু চাপিয়ে দিতে, তবে আম্মু, বাবা হিসেবে চাই তুমি ভালো থাকো। আর সেজন্য আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে অন্য কোথাও সম্পর্কের সাথে জড়াবো না। কিন্তু তোমাকে বাঁচাতে আমি তোমাকে এই দেশ থেকে পাঠিয়ে দিব অন্য কোথাও। তুমি একা থাকবে, ভালো থাকবে, নিজেকে গুছিয়ে নিয়ে সেই প্রত্যাশায়। আর আমি তোমার পাশে আছি। ভালো থাকার জন্য তোমার আরেকটা মানুষ প্রয়োজন, এটা আমি বলবো না। একাও ভালো থাকা যায়। আর তুমি আপাতত একাই ভালো থাকবে। তুমি বলেছিলে তোমার সুইজারল্যান্ড যাওয়ার ইচ্ছে, বরফ দেখার ইচ্ছে। তোমার সেই শখ পূরণ করবে তোমার বাবা। তুমি খুব শীঘ্রই সেখানে চলে যাবে। তোমার ভিসা তৈরি, ভেবেছিলাম তোমাকে উপহার হিসেবে দিব। সেজন্যই না জানিয়ে তোমার ভিসার কার্যক্রম শুরু করেছিলাম। কে জানতো সেই উপহার তোমাকে একটাবার বাঁচানোর জন্য কাজে লাগবে। আমার পরম ব্যর্থতা, তোমাকে দেশের ভ্রমণের ভিসা দিতে পারলাম না, অথচ ভালো থাকার মানুষটাকে হয়তো দিতে পারলাম না। তোমাকে দেশ ভ্রমণের ভিসা দিতে পারলাম, অথচ তোমাকে ভালো থাকার মানুষটাকে দিতে পারলাম না। তুমি ভালো থাকবে চাঁদ, ভালো থাকবে তুমি, তাই না আম্মু?
চাঁদনির বাবার থেকে এতটা ভালোবাসা বোধ হয় আশা করেনি। হাওমাও করে কেঁদে উঠল মেয়েটা। আবদার সওদাগর চেয়ার ছেড়ে উঠে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। কেঁদে উঠলেন পাহাড়ের মতো বাবাও। সন্তানের অসহায়ত্বে বাবা যে নিজের বড় ব্যর্থ মনে করেন। উপস্থিত সকলের চোখেই অশ্রু। চিত্রাও ঢুকরে কেঁদে উঠল। চাঁদনি আপার এত ভালো ভাগ্য দেখে তার আজ তৃপ্তি লাগছে। যাক, অন্তত কিছু তো পেল মানুষটা। মধ্যরাতে বাতায়নের কোল ঘেঁষে জ্যোৎস্না হামাগুড়ি দিচ্ছে চিত্রার ঘরের মেঝেতে। আজ পুরো এলাকাতে বিদ্যুৎ নেই। কিছু একটা কারণবশত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঘুম নেই মেয়েটার চোখে। বাহার ভাইয়ের সাথে সেদিন রাস্তায় কথা বলার পর আর দেখা হয়নি। তার অসুস্থতার জন্য পড়াতে আসেনি মানুষটা। গত কয়েকদিন যাবৎ মেয়েটার থেমে থেমে জ্বর আসছে আর শুকনো কাশি দেখা দিয়েছে। অতিরিক্ত ঠান্ডা থেকেই বোধহয় এই সমস্যা। হুট করে বাহির থেকে গিটারের শব্দ ভেসে এলো। চিত্রার অবসাদ ছুটে গেল। বাহার ভাই অনেকদিন পর গিটার ধরছে বোধ হয়। অনেকদিন গিটারের শব্দ পায়নি সে। তৃষ্ণার্ত মনকে শব্দ পেয়ে উল্লাসিত হলো। আগে বিদ্যুৎ কখনো ভুল করে যদি রাতে না থাকতো, চিত্রার বনফুল তখন রাস্তার ফুটপাতে বসে কত গল্প করত। তাদের এলাকার যেন মেয়ে দুটোর হাসির শব্দে পুষ্প বৃষ্টি হতো। আর আজ ভাগ্যের খেলা তাদের দুজনকেই দুই পৃথিবীতে আবদ্ধ করছে। চিত্রার ভাবনার মাঝেই রাস্তা থেকে খিলখিল হাসির শব্দ ভেসে এলো। চিত্রা জানালা দিয়ে রাস্তায় চাইল। বনফুল বরাবরের নিয়ম অনুযায়ী আজকেও হাসছে, তবে আজকে তার সাথে চিত্রা নেই, হাসছে নোঙ্গর নামক মেয়েটা। চিত্রার কান্না পেল। বাহারের গিটার তখন উন্মাদনা ছেড়ে করুণ কণ্ঠস্বরে বাজছে। প্রেমিকার মনের ভাব কি বুঝছেন লোকটা? কাঁদতে কাঁদতে মেয়েটার তুমুল কাশি শুরু হলো। মুখ চেপে ধরতেই হাতের তরল কিছুর উপস্থিতি অনুভব করলো। চিত্রা হাতের চোখের সামনে ধরতেই জ্যোৎস্নার আলোয় চিকচিক করে লাল রঙের তরল পদার্থ। পাশের ছাদের বাহার ভাইয়ের অবয়বটা নিশ্চুপ। তার গিটারের সুর হুট করে ছন্দপতন হলো। তার গিটারও কি বুঝলো ঝড়ের পূর্ববাস। উত্তপ্ত গরম, ঘামে ভিজে একাকার চিত্রা আজ কলেজে এসেছে অ্যাডমিট কার্ড নিতে। এই তো আর কিছুদিনের মাথায় তার পরীক্ষা শুরু হবে। অ্যাডমিট কার্ড নিতে এসে ভিড়ে সে অতিষ্ঠ হয়ে গেছে। মাথা ঘুরছে খালি। এত রোদও যে আজ কি মনে করে উঠল সে বুঝতে পারছে না। কি বিরক্তিকর। অ্যাডমিট কার্ড নিয়ে চিত্রা কলেজ থেকে বেরোতেই যেন হাঁপ ছেড়ে বাঁচল। দম বন্ধ ভাবটা কিছুটা কম লাগছে। চিত্রা ডানে বামে তাকালো, রিক্সার খোঁজ করলো। কোনো রিক্সা নেই আশেপাশে। যেদিন প্রয়োজন পড়ে সেদিন রিক্সাগুলো উধাও হয়ে যায়। কোথায় যায় কে জানে। চিত্রাকে বিরক্ত করতে বাহার ভাইয়ের পাশাপাশি প্রকৃতিও সচেষ্ট। চিত্রা আশপাশ তাকাতেই তার ডান দিকের গলিটাতে বনফুল ছুটে যেতে দেখা গেল। চিত্রা কিছুটা বিস্মিত হলো। বনফুলের কলেজে রাস্তায় না, এতটা দূরে মেয়েটা একা আসার কথা না। কিন্তু ও এখানে কি করতে এলো? বনফুল তত চতুর মেয়েও না যে একা একা এখানে চলে আসবে। তাহলে এখানে কেন মেয়েটা? চিত্রা কপাল কুঁচকে গেল চিন্তায়। সেও কিছুটা ছুটে সে গলির দিকে গেল। বনফুল ততক্ষণে অনেকটা দূরে। চিত্রা জোরে ডাক দিতে গিয়েও দিল না। কি মনে করে যেন থেমে গেল। বনফুলের হাবভাব তার স্বাভাবিক ঠেকছে না। মেয়েটা কেবল সাবধানী চোখে আশেপাশে তাকাচ্ছে। কিসের ভয় মেয়েটার? কিসের ভয় সে এমন করছে? চিত্রা পায়ের গতি আরও বাড়ালো। কিন্তু ভাগ্য হলে যা হয়। দ্রুত ছুটতে গিয়ে চলন্ত এক মোটর সাইকেলের সাথে ভয়ঙ্কর এক ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে পড়ে সে পথের ধারে। মুখ থুবড়ে পড়ায় বা হাতটা চিনচিন এক তীক্ষ্ণ ব্যথা করে উঠল। সেই ব্যথায় ঘুরে উঠল চিত্রার মাথা। অসহ্যকর ব্যথাটা সহ্য করতে না পেরে মেয়েটা গগন বিদারক চিৎকার দিয়ে ওঠে। মোটর সাইকেলের ছেলেটা তৎক্ষণাৎ তার গাড়ি থামিয়ে ছুটে এলো। ছেলেটাকে ঝাপসা চোখে দেখে চিত্রা বিড়বিড় করে উঠল। ধীর স্বরে বলল, আমাকে বাঁচাও, বাঁচাও। তারপর মেয়েটা জ্ঞান হারালো। শূন্য মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়ে কেমন নিস্তেজ হয়ে গেল। ওহি ভার্সিটি থেকে ফিরতেই অপ্রিয় মহিলার মুখমণ্ডল ধর্ষণ করে বিরক্ত হলো। বিরক্তি ছড়িয়ে পড়ল তার চোখ মুখে। সে নিজেকে কিছুটা ঠান্ডা রাখার চেষ্টা করেই তার রুমের দিকে এগিয়ে যেতে উদ্যত হলো। কিন্তু শেষমেশ সে আর যেতে পারল না।
তার আগেই মহিলাটা হাসি মুখে কাছে এলেন, গদগদ করে বললেন। ওহি বিরক্ত চোখে তাকালো। ড্রয়িং রুমে তার বাবা, চাচা, বড় আব্বু, বড় আম্মু, মেঝো আম্মু সহ সবাই উপস্থিত। সাথে মহিলাটার স্বামী এসেছেন বোধ হয়। এতগুলো মানুষের সামনে বাজে ব্যবহার করতে বাধল ওহির, তাই কিছুটা তিতে কণ্ঠেই বলল। ভালো থাকারই তো কথা, ভালো থাকবো বলেই তো সবার এত আয়োজন, খারাপ থাকার সুযোগ নেই। ওহির এমন আচরণে মহিলাটার গদগদ ভাব কমল না, বরং সে আহ্লাদ করে নিজের আঁচল দিয়ে মেয়েটার ঘাম মুছে দিতে নিলেন। কিন্তু এ আহ্লাদ বোধ হয় সহ্য হলো না ওহির, তাই মহিলাটার হাত কিছুটা ঝাড়া দিয়ে ফেলে অবনী বেগমের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল। আমি কলেজ থেকে এলে যে শরবত দিতে হয় সেই প্রথাও কি সবাই ভুলে গেছে? সবাই কি পেয়েছে? হ্যাঁ, যার যা মন চাইবে সে আমার সাথে তাই করবে। ওহি, নিজের বাবা আমজাদের সাবধানে ডাক ভেসে এলো। বাবা বোধ হয় তাকে শান্ত হওয়ার জন্য এই ডাকটা দিলেন। ওহির বাবার দিকে তাকালো, তাচ্ছিল্য করে বলল। আপনি একটা মানুষই। ওহির কথা সম্পন্ন হওয়ার আগেই অবনী বেগম রান্নাঘর থেকে শরবত নিয়ে এলেন। চোখ মুখ তার ফুলে আছে। শরবতের গ্লাসটা এগিয়ে দিয়ে আধ ভাঙ্গা কণ্ঠে বললেন। আমি খেয়াল করিনি তুমি এসেছো, নাও। ওহির শরবতের গ্লাসটা কিছুটা টেনে নিল। তন্নাদ্দে আমজাদ সওদাগর স্ত্রীকে ধমকে বললেন। খেয়াল কথায় থাকে তোমার, বাসায় করোটা কি তুমি? কেন? আপনাদের খুশামত করে? বাবাকে উত্তর দিয়ে অবনী বেগমের দিকে তাকিয়ে সে বলল। আর হ্যাঁ, আপনি খেয়াল আর কবে করবেন? কে এলো কে গেল সব খেয়াল করুন। সংসারটা আপনার। চোখ ফুলিয়ে কাঁদলে আর কণ্ঠস্বর ভাঙলেই যদি জগতে সুখে থাকা যেত বা সবটা পাওয়া যেত, তবে আমরা সকল অশ্রু বিসর্জন দিতাম। ওহি কথা শেষ করেই ভদ্রমহিলার দিকে তাকালো। ভদ্রমহিলা বিমূঢ় বিস্মিত নয়নজোড়া মেলে বললেন। বড় হয়ে গেছে কিনা জানি না, তবে সামলে নিয়েছি। এই জন্যই তো ছেড়ে গিয়েছিলেন, তাই না? মহিলা আর জবাব খুঁজে পেলেন না। তার সাথে আসা ভদ্র পুরুষটি তখন উঠে দাঁড়ালো। কিছুটা মিষ্টি এসে এগিয়ে এসে ওহির মাথায় হাত বুলিয়ে দিল পিতৃচিহ্নে। কোমল কণ্ঠে বললেন। তুমি বেশ বুদ্ধিমতী মা, ভালো আছো? ওহির চেয়েও লোকটার সাথে খারাপ ব্যবহার করতে পারল না, কিন্তু ধীর কণ্ঠে জবাব দিল। ভালো আছি। আপনারা আসছেন, বসুন, খাবেন, তারপর চলে যাবেন। আমি আশা করব এই ভদ্রমহিলা যেন এ বাড়িতে আর না আসে। ওহির তীক্ষ্ণ কথাতেও বিচলিত হতে দেখা গেল না লোকটাকে। সে শান্ত ভঙ্গিতেই বলল। তুমি বোধহয় ভুলে যাচ্ছ উনি তোমার। সরি টু সে, উনি আমার কেউ না আঙ্কেল, আপনি ভুল কথা বলবেন না। ওহির আচরণে ভদ্রমহিলার চোখের কোণে অশ্রু দেখা গেল। অশ্রু এলো অবনীর চোখের কোণে। মুখ তার ভীতিগ্রস্ত। নুরুল সওদাগর উঠে এলেন, বিঘ্ন কণ্ঠে মহিলার উদ্দেশ্যে বললেন। শিমুল, কেঁদে লাভ নেই। মেয়েটা তোমার আচরণে অনেক ব্যথা পেয়েছে, যার কারণে আজ সে পাথর। তুমি তোমার প্রাপ্ত আচরণেই তার কাছে থেকে পাচ্ছ। শিমুল নামের মহিলাটি তার চোখে স্বচ্ছ গ্লাসটা খুললেন, চোখের অশ্রুখানি আলগোছে মুছে বললেন। আমার আপনাকে প্রয়োজন নেই। আমার প্রয়োজনে যে আমাকে নিঃস্ব করে দিয়ে চলে গেছে, তাকে আমার চাই না। ওহি, তুমি ওর সাথেই যাবে, ওদের সাথেই থাকবে, আর কোনো কথা না। আমজাদ সওদাগর নিজের কথা বলেই হনহনিয়ে চলে গেলেন নিজের রুমে। ওহি ফেটে পড়ল ক্রোধে। হাতে ক্রাসের গ্লাসটা সর্বশক্তি দিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। চিৎকার দিয়ে বলল। আপনারা কেউ আমাকে ভালোবাসেননি, সবসময় নিজেদের কথা ভেবেছেন। আপনারা তো নিজেদের কথা ভেবে সুখী হয়েছেন, আর আমাকে ফেলে গেছেন বাতিলের খাতায়। একটা সন্তানকে যদি মা বাবা হয়ে সুখী দিতে না পারেন, তো জন্ম কেন দিয়েছিলেন? বাবা মা হিসেবে আপনারা ব্যর্থ, মানুষ হিসেবে আপনারা ব্যর্থ। একটা মানুষের সুখ কেড়ে নিয়েছেন আপনারা। শৈশবে কত মানুষের ঠাট্টার পাত্রী হয়েছে আমি। এসব আমি ভুলবো না, ভুলবো না। এ বাড়ি থেকে আমার লাশ বের হবে, আমি তো নই। কাঁচের গ্লাসের টুকরোগুলো পা দিয়ে মাইরেই অতি নিজের রুমে ছুটে চলে গেল।
পিছনে ফেলে গেল কিছু ব্যথাতুর অবাক দৃষ্টি। বিষাক্ত অতীত কখনো সুখের স্বাদ দিতে পারে না যে। অফিসের কাজে ব্যস্ত চাঁদনির চাকরিচ্যুত হওয়ার চিঠিটা সে জমা দিয়ে ফেলেছে। জমে থাকা কাজগুলো সম্পন্ন করে তুলে দিবে দায়িত্বরত সিনিয়র অফিসারের হাতে। তারপর তার ছুটি, চির অবসাদ। ছুটি দিবে আপন মানুষ, ছুটি দিবে দেশ। তার মনের সাথে সাথে তার দেহ ভুগবে একাকিত্বে। তাও ভালো, কেউ তখন আর কাঁদবে না তাকে, কেউ তাকে আর ঘটা করে হাসবে না, কেউ তখন তাকে পাওয়ার জন্য বেয়াদব হতে চাইবে না। তাও ভালো, কেউ তখন আর জানতে চাইবে না চাঁদ মেয়েটা মরছে রোজ। এসব ভাবতেই হতাশার শ্বাস বেরিয়ে এলো চাঁদনির ভেতর থেকে। তন্নাদ্দেই তার কলিগ মামুন সাহেব উপস্থিত হলো কার কক্ষে। নিজের চকচকে দাঁতগুলো দেখিয়ে হেসে বলল, কি ম্যাডাম, চাকরি ছেড়ে দিচ্ছেন শুনলাম? চাঁদনির ব্যস্ত হাত থামলো। না চাইতেও মামুন সাহেবের দিকে তাকিয়ে কৃত্রিম হাসি দিয়ে বলল, ঠিকই শুনেছেন। চাকরি ছাড়বেন কেন? দোষ তো করছেন আপনি, চাকরি তো না। মামুন সাহেবের ঠেস মারা কথায় কপাল কুঁচল চাঁদনি। কিছুটা অবুঝ হয়ে জিজ্ঞেস করলো, জি, বুঝিনি। মামুন সাহেব এগিয়ে এলেন। চাঁদনির সামনে চেয়ারটাতে বসে পা ঝোলাতে ঝোলাতে কেমন বিদঘুটে হাসি দিয়ে বললেন, সাদে জামাতে বৃষ্টিতে ভিজে প্রেমিকের সাথে ছবি তো আপনি তুলেছেন, অফিস বা চাকরির কি দোষ? চাঁদনি ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকালো। এই মুহূর্তে দাঁড়িয়ে এই লোকটার সাথে কথা বলতে তার রুচিতে ভাবছে। এর মাঝেই তার ফোনে নোটিফিকেশন এলো, মিন্ময়ের 49টা কল আর 96টা মেসেজ। সবশেষ মানে বর্তমান মেসেজটা জলজল করছে ফোনের স্ক্রিনে। সেখানে ছোট করে লেখা, আমি অফিসের নিচে, ইন্দুবালা তাড়াতাড়ি আসুন। মামুনের মাথা গরম হলে ছেলেটা পেয়েছে কি তাকে? আজ এর বিয়ে একটা বিহিত করবই। তার উপর মামুন সাহেবের গা জ্বালা হাসিতে সে অতিষ্ঠ হয়ে যেই না ওঠে চলে যেতে নিবে, তখনই পেছন থেকে লোকটা বলে উঠল, ভিজে জামায় আপনাকে দারুণ লাগছিল। লোকটা ইঙ্গিত করে বোঝাতে অসুবিধা হলো না কারো, চাঁদনির হয়নি। কিন্তু সে প্রকাশ করলো না তার ঘৃণা, বরং মুচকি হেসে বলল, আপনার আর সুইটির অন্তরঙ্গ কিছু ছবিও দারুণ, ভাবিকে দেখাবো, কি বলেন? মামুন সাহেব মুখের হাসি হাওয়ায় মিলিয়ে গেল। চাঁদনি গা দোলাতে দোলাতে নেমে গেল অফিস থেকে। অফিসের বাইরে আসতেই দূরে দাঁড়িয়ে থাকা মিন্ময়কে তার চোখে পড়ল। রাগটার সাথে সাথে মাথা চাড়া দিয়ে উঠল। সে কিছুটা দ্রুত এগিয়ে গিয়ে এমন মাঝ রাস্তায় সশব্দে চর বসিয়ে দিল ছেলেটার গালে। ছেলেটা আকস্মিক ঘটনার হতভম্ব, কেবল বিস্মৃত কণ্ঠে বলল, আই হেট ইউ মৃন্ময়। তোমার বাচ্চামো আজ আমার চরিত্রের কলঙ্কের কালি লেপেছে। কখনো ক্ষমা করব না তোমাকে, কখনো না। জানুয়ারির ব্যস্ত শহরে এখনো ঝিমিয়ে আসা শীত উকি দেয়। কৃষ্ণচূড়ার লাজুক ডালে এখনো শূন্যতা উপস্থিত। এখনো শহরের অলিতে গলিতে প্রেমের প্রত্যাখ্যান জলজল করছে ডিসেম্বরের বিদয়ে। কোথাও বা তুমুল আহ্লাদে প্রেম গাঢ় হচ্ছে। এই এত হওয়া না হওয়া ব্যাপারটার মাঝে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যেই ঘটনার বিচ্ছিন্ন হয়েছে সওদাগর বাড়ির সুখ। সেই বাড়ির চঞ্চল প্রাণে আজ করুণ আজাহারি। হসপিটালের গাঢ় পরিবেশে সেই আজাহারি জীবন্ত, সতেজ এবং যন্ত্রণার। চঞ্চল চিত্রার দেহ এখন নিস্তেজ প্রায়, ক্লান্ত চোখের পাতা এখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। হসপিটালের গুমট করিডোরে দাঁড়িয়ে প্রহর গুনছে প্রিয়জনেরা। ভাইয়ের দেহ ভেঙে আসতে চাচ্ছে চিন্তায়। আদুরে বোনের এই বিরাট ব্যথা যে তার সহ্য হচ্ছে না। সে আজকে ভার্সিটি ছিল। হুট করে অপরিচিত নাম্বার থেকে কল এলো, জানানো হলো তার বোনের এই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা। তারপর সে যেন প্রায় ঘোরের মাঝেই ছুটে এলো। তার সাথে এলো নিরু মেয়েটিও। মাহিন চিত্রার অ্যাক্সিডেন্ট যার বাইকের সামনে ঘটেছিল তার উপর ক্ষেপে যায় তুহিন। ক্ষুব্ধ হয়ে ছুটে যায় প্রহার করতে, কিন্তু ছেলেটা থামায় তুহিনকে। বিনা স্বরে জানায় দোষ তার নয়, সে সাবধানেই চালাচ্ছিল। হঠাৎ চিত্রা কোথা থেকে ছুটে এলো সে ঠাহর করতে পারল না। মধ্যগতির বাইকটি থামতে থামতে ঘটে যায় দুর্ঘটনা। তুহিন তবুও থামতে চায় না, তবে সামলায় নিরু। ততক্ষণে বাড়ির প্রায় সকলে উপস্থিত হয়। চাঁদনি আপা, ওহি, চিত্রার মা, চেরি, ওহির মা, বাবা, আফজাল সওদাগর সহ সকালে। প্রিয়জনদের দীর্ঘস্থায়ী অপেক্ষার পালা শেষ হলো। ডাক্তার বেরিয়ে এলো সুসংবাদ নিয়ে।
চিত্রা সওদাগরের এখন অবস্থা কিছুটা স্থিতিশীল, তবে ডাক্তারেও অযাচিত বিরতি বড়ই অসহ্যকর ঠেকল সওদাগর পরিবারের কাছে। মুনিয়া বেগম সহ্য করতে পারল না সে বিরতি, ব্যস্ত কণ্ঠে শুধালেন, তবে ওনার বা হাতের আঘাত মারাত্মক পর্যায়ে ছিল, যার জন্য তার কবজির হাড়ে ফাটল ধরেছে বলা যায়। আমরা ব্যান্ডেজ করে দিয়েছি, এবং যেহেতু মাথায় ও পিঠেও আঘাত পেয়েছে, সেহেতু দুদিন আমরা অবজারভেশনে রাখবো তাকে। অতিরিক্ত ব্যথা থেকে জ্বর আসবে, আর এখন জ্ঞান নেই। কিছুক্ষণের মাঝেই জ্ঞান ফিরলেই তার সাথে দেখা করতে পারবেন। উপস্থিত সকলের মাঝে তুহিনকে বেশি ভেঙে পড়তে দেখা গেল। সে ধপ করে বসে পড়ল সাথে চেয়ারটাতে, মুখ ঢেকে ফেললো যন্ত্রণায়। মেয়েটা কত বেশি না ব্যথা পেয়েছে, ছোট নাজুক শরীরটা কতটা আঘাত পেল। তুহিন যেন বাইক চালানো ছেলেটার উপর আরও এক ধাপ বেশি রেগে গেল। কেবল প্রকাশ করলো না মুনিয়া বেগম হলেন ছেলের আশ্রয়স্থল। এই ভয়ঙ্কর বিপদেও সে দৃঢ়স্বরে বললেন, তুহিন, এটা সামান্যই, উর্জানের ক্ষতি তো হতে পারতো, তাই না? কিন্তু বেঁচে গিয়েছে, সেজন্য শুকরিয়া আদায় করা উচিত, তাই নয় কি? মুনিয়া বেগম সদা কঠিন থাকায় একটি ক্ষমতা নিয়ে জন্মিয়েছেন বোধ হয়। কখনো কোনো ব্যাপারে তাকে মারাত্মক রকমের বিচলিত দেখা যায় না। সবসময় বিপদে ভেঙ্গে আসা মানুষের ভরসা হয়েই থাকেন তিনি। ওহি মিহি স্বরে ফ্যাস করে কাঁদছে, ক্ষণে ক্ষণে নাকও টানছে। চাঁদনি যে কাঁদছে না তেমনটা নয়, তবে ওহির কান্না চেরির কান্না সামলানোর দায়িত্বটা যেহেতু তার ঘাড়ে পড়েছে, তাই তার আর আড়ম্বরপূর্ণভাবে কান্না করা হচ্ছে না। তবে তার ভেতরটা ভেঙে আসছে। চিত্রা তার খারাপ সময়ের কঠিন ঢাল। অভিমানী মেয়েটাও চাঁদনি আপাকে বাঁচাতে বড়দের সামনে বুক পেতে রাখে। চাঁদনি আপার কষ্ট দেখে সেই মেয়েই তো হাউমাউ করে কাঁদে। পৃথিবীতে আমাদের জন্য কান্না করা মানুষের বড়ই অভাব। বেঁচে থাকা মানুষের জন্য সচরাচর কেউ কাঁদতে চায় না, কাঁদে তো মৃত মানুষের জন্য। অথচ সেই প্রথা মিথ্যে করে দিয়ে চিত্রা প্রায় রোজই কাঁদে চাঁদনি আপার দুঃখে। এই মেয়েটাকে হারালে চাঁদনি যে নিজের জীবনের সবচেয়ে উজ্জ্বল শুভাকাঙ্ক্ষীকে হারাবে, কত শত ভাবনার মাঝেই চাঁদনির ফোন বেজে উঠল খুব গোপনে। ফোনে ভাইব্রেশনের তোপে কাঁপছে যেন শরীরেও। চাঁদনি ভুরু কুচকালো। ফোন বের করতে ফোনের স্ক্রিনে ভেসে উঠল মিন্ময়ের নাম্বারটি। মিন্ময় নামটা দেখেই চাঁদনির রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। ভেতর ভেতর ভোতা একটি রাগ যেন মাথা চাড়া দিয়ে উঠল। তার চরম সর্বনাশ করে এমন মাঝ রাস্তায় চর খাওয়ার পরেও কি এই নির্লজ্জটার শিক্ষা হবে না? চাঁদনি ফোনের দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতেই ফোনটা কেটে গেল। চাঁদনি জানে সে যতক্ষণ ফোন না ধরবে ততক্ষণ একটানা ছেলেটা ফোন দিতেই থাকবে। তাই সে অপেক্ষা করে দ্বিতীয়বার কলের জন্য। কিন্তু চাঁদনির অপেক্ষারা সময় বাড়িয়ে সেকেন্ড থেকে মিনিট হয়, অথচ দ্বিতীয় কলটি আর আসে না। ক্ষণে ক্ষণে চলতে চলতে মিনিটের কাঁটা 5-এ গিয়ে ঠেকে। চিরপরিচিত অভ্যাসটি মিথ্য হয়ে যায় কেন কোন অবহেলায়? নতুন নিয়মে ছেলেটি আর কল দেয় না। চাঁদনি তীর্থের কাকের ন্যায় নির্বিশেষ তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনে। অতপর সে অনুভব করে তার অপেক্ষা কেউ একজন উপেক্ষা করে নিয়ম বদলে ফেলেছে। ভেতর থেকে ভারী শ্বাস বেরিয়ে আসে। বদলে যাওয়ার এই পৃথিবীতে সকল নিয়ম যেন অনিয়মেই এসে ঠেকে। চাঁদনি তো ভুলে গেল কি করে। চিত্রার জ্ঞান ফিরতেই কেবিনে ভিড় করে তার প্রিয়জনেরা। চিত্রা চোখ মেলে তাকায়। তীক্ষ্ণ একটি ব্যথা তার শরীর জুড়ে ছড়াছড়ি করে। সে ঘোলা চোখে চারপাশে তাকায়। আবছা দৃষ্টিতে সকলের মুখ দৃষ্টিগোচর হয়। তুমুল ব্যথা নিয়েও চিত্রা ক্ষীণ হাসল, অসুস্থ স্বরে বলল, আছো কেন? আমি সুস্থ হয়ে গিয়েছি। এতটুকু কথা বলতে গিয়েও যেন মেয়েটা হাঁপিয়ে উঠল। ওয়াহির ফ্যাস ফ্যাস কান্না ততক্ষণে শব্দতে রূপান্তরিত হলো। চিত্রা হাসল, পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, এ আমি কি দেখছি? ছোট আপা আমার জন্য কাঁদছে। ওহির এবার পুরোদমে কেঁদে উঠল, শাসানের ভঙ্গিতে বলল, তুমি এত কেয়ারলেস কেন? এই জন্যই তুমি বকা খাও। সাবধানে চলতে না পারলে রাস্তায় বের হবে না। শুধু শুধু আমাদের চিন্তায় ফেলেছো। তোমাকে যদি আর একা বের হতে দিয়েছি তো দেখো। ভাগ্যিস বের হয়েছিলাম, না হয় ছোট আপা যে আমায় এত ভালোবাসে সেটা কি জানতাম নাকি। মেয়েটা এই অবস্থাতেও দুষ্টুমি করে যাচ্ছে দেখে ওহির মায়া আরও বাড়ল।
সেই মায়া নিয়ে সে আদুরি ভঙ্গিতে ছুড়ে দিল বোনের চোখ মুখ। ওহির ভাবভঙ্গিতে কখনো এত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেনি। কিন্তু ভালোবাসা যে খুব বেশি দিন লুকিয়ে রাখা যায় না। চিত্রার ডান চোখে কার্নিশ ঘেঁষে খুব গোপনে পালিয়ে গেল মুক্তোর মতন অশ্রুবিন্দুরা। একে একে বাড়ির সকলেই তাকে আদর করলো, কিন্তু তুহিন দাঁড়িয়ে রইল কিছুটা দূরে দরজার সাথে। তার পাশেই দাঁড়িয়ে আছে নীরু। বাড়ির সকলের আদরের পালা যখন শেষ হলো তখন নীরু এগিয়ে এলো, মিষ্টি হেসে শুধালো, ভালো আছো? চিত্রা শুনল প্রশ্নটা, তবে জবাব দিল না, বরং মুখ ফিরিয়ে নিল সাথে সাথে। নীরু মেয়েটা কিঞ্চিত লজ্জা পেল বোধ হয় চিত্রার আচরণে। তবুও চিত্রার মাথায় আদরে হাত রাখলো, ক্ষীণ স্বরে বলল, সুস্থ হয়ে উঠো তাড়াতাড়ি। তোমার ভাই তো তোমার এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে নিজের অবস্থা নাজেহাল করে ফেলেছে। আপনি তো আছেন সামলানোর জন্য, আপনি থাকলেই আমার ভাইয়ের আর কিছু লাগবে না। চিত্রার গলার স্বর কঠিন। তাজ্জব বাড়ির লোক মুনিয়া বেগম চৌধুরী মুনিয়া বেগমকে ধমকে উঠলেন। চিত্রা, নীরু মেয়েটার মুখে হয়ে তবুও হাসি। সে চিত্রার মাথায় হাত আগের মতো রেখেই উত্তর দিল, আমি সামলাতে হয়তো পারবো, কিন্তু তোমার শূন্যতা আদৌ আমি পূরণ করতে পারতাম? তোমার ভাইয়ের জীবনে তোমার জায়গাটা ঠিক কি তা বোধ করি আমার বলে দিতে হবে না, তাই না? তাহলে কেন শুধু শুধু আমার সাথে তোমার তুলনা করে তোমার নিজের জায়গাটাকে হালকা করছো? মেয়েটার কথা শুনে চিত্রার শক্ত মুখের আদর নরম হলো, কিন্তু সে তবুও নীরু মেয়েটার উপস্থিতি ভালোভাবে নিতে পারল না। পুরনো ক্ষতে নতুন জ্বলন তৈরি হলো। ভাইয়া আর নীরু মেয়েটার জন্য আজ তার বনফুলের সম্পর্কে ঘুণে ধরেছে। নরম হয়েছে বন্ধুত্বের শক্ত ভিটে। চিত্রার চোখে যন্ত্রণার অশ্রু। আজকে দিনটা অন্যরকম হতে পারত। আজকে তার পাশে বসে বনফুল মেয়েটার হাওমাও করে কান্না করার দৃশ্য হতে পারত। বোকা বোকা কণ্ঠে মেয়েটা হয়তো চিত্রাকে বকতো, কি বন্ধুত্বের বন্ধন আরও গাঢ় হতো হয়তো। কিন্তু কিছু হলো না, তেমন কিছু না, সব বদলে গেছে। তার এমন ভয়ঙ্কর অবস্থার কথা জেনেও বনফুলের মন গলেনি। আসেনি মেয়েটা তাকে দেখতে, কিচ্ছু আর আগের মতন নেই, কিচ্ছু না। চিত্রার কোমল মনে আছড়ে উঠল শূন্যতা। সে ফুপিয়ে কেঁদে দিল সেই শূন্যতা সামলাতে না পেরে। ভাইয়ের দিকে অভিমানী দৃষ্টি নিক্ষেপ করে বলল, চলে যাও তুমি ভাইজান, চলে যাও। তুমি আমার সুখে কালি দিয়েছো। তোমাকে আমি ক্ষমা করব না, চলে যাও, সরি। তুহিন ফ্যাল ফ্যাল করে বোনের কান্দনরত মুখের দিকে তাকিয়ে থাকলো কিয়ৎক্ষণ। তারপর মিনিট পেরুতেই মাথা নত করে কেবিন ছাড়ল। সকলেই এসব হতবিহ্বল চোখে দেখল। এছাড়া তাদের করার কিছুই নেই। আকাশের বুকে বিরাট রূপের থালার মতন চাঁদ এঁকে নির্বিকার হাসছেন সৃষ্টিকর্তা। এক একটা তাজা তাজা প্রাণের অসহ্য ব্যথা দেখে ভাবছেন মনুষ্য জন্ম গেল দুঃখ পুষেই, অথচ মানুষ চাইলে দুঃখ ভুলে সুন্দর জীবন সাজাতে পারত। চাঁদনির ভেজা চুল থেকে জল গড়িয়ে পড়ছে তার জামায়, চুলের জলে ভিজে গেছে পিঠের একাংশ। অথচ মেয়েটার হোলদোল নেই, সে শূন্য চোখে চাঁদ দেখতে ব্যস্ত। ক্লান্তিতে ভেঙে আসছে শরীর। হসপিটাল থেকে এসেই গোসল করছে। গরম শীতের নাতিশীতোষ্ণ আবহাওয়া সে প্রায় জবুথুবু। মোবাইল স্ক্রিনে থমকে গেছে তার অপেক্ষারা, চিরস্থায়ীভাবেই হয়তো। সে হতাশার শ্বাস ফেলল। টানা 1.5 ঘন্টা যাবৎ বারান্দায় দাঁড়িয়ে থাকার পরও পাশের বিল্ডিং থেকে আজ চিরপরিচিত স্বরে কেউ ইন্দুবালা বলে ডাক দেয়নি। এমনকি কেউ আধো আদ্র সুরে গান তুলেনি ইন্দুবালা গো, ইন্দুবালা গো বলে। নিজের এমন ভাবনায় বিরক্তি চাঁদনি। না, সে মিন্ময়কে ভালোবাসে এসব ভাবছে তেমনটা না। সে ভাবছে অভ্যাসবশত। মানুষ সব বদলাতে পারলেও অভ্যাস বদলাতে তার বহু সময় লাগে। তাই হুট করে চাঁদনি চাইলেও তো আর অভ্যাস বদলাতে পারছে না। অভ্যাসের তোপে না চাইতেও ভেবে ফেলেছে ছেলেটাকে। তন্মধ্যেই চাঁদনির ফোনে নোটিফিকেশন আসে। সে ফেসবুক অন করতেই মিন্ময়ের কতগুলো হাস্যোজ্জ্বল ছবি দেখতে পায়। কোথাও একটা গিয়েছে সে, কার বিয়ের অনুষ্ঠান বোধ হয়। বন্ধুবান্ধবের সাথে আনন্দের ছবি দিয়ে ভাসাচ্ছে নিউজ ফিড। কই, মিন্ময়ের মুখে কোথাও তো দুঃখের কোনো প্রলাপ নেই। তবে চাঁদনি কেন এভাবে 1.5 ঘন্টা বিসর্জন দিল? নিজের প্রশ্নের ভারে নুইয়ে আসে চাঁদনির অনুভূতি। সবশেষে সে ব্লক করে মিন্ময়ের ফেসবুক আইডিটা। হতাশার শ্বাস ফেলে তাচ্ছিল্য করে বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম, মৃন্ময়ের শাহাদাতের ভাই।
ব্যাস, এখানেই হয়তো আরেকটা সদ্য জন্ম নেওয়া ভালো লাগার পুষ্প অঙ্কুরে বিনষ্ট হলো। হসপিটালের বেডে চিত্রার ক্লান্তিভাব ছড়িয়ে আছে, সাথে হতাশাও। কিসের একটা বুক ভার করা অনুভূতি তাকে শান্তি দিচ্ছে না। কিসের সেই অনুভূতিটা? বনফুল আর বাহারের অনুপস্থিতি কি সেই বুক ভারের কারণ? মুনিয়া বেগম বসে আছেন তার বেডের পাশেই, চোখে রাজ্যের ঘুম, তবে মেয়েকে পাহারা দেওয়ার জন্য ঘুম আর হয়ে উঠছে না। নিস্তব্ধতা ঠেলে চিত্রার কেবিনে কারো প্রবেশ ঘটতেই সজাগ হয়ে গেল মুনিয়া বেগমের ক্লান্ত দেহ। ঘাড় গুড়িয়ে নিজের স্বামীকে দেখতে ভ্রু কুঁচকালো, অবাক কণ্ঠে বলল, তোমার সময় হয়েছে তাই না? নুরুল সওদাগর স্ত্রীর পানে চাইল গম্ভীর দৃষ্টিতে, রাশভারী কণ্ঠে বললেন, সময় হয়েছে বলে এসেছি, এলসটা কথা আমার পছন্দ নয়। মুনিয়া বেগম হয়তো আরও 2-4টে কঠিন কথা বলতেন, কিন্তু চিত্রার কোমল মুখ পানে চেয়ে মায়ের ভাষারা নরম হয়ে গেলেন। স্বামীর দিকে অগ্নিদৃষ্টি ফেলে চুপ করে গেলেন সে। মুহূর্তেই নুরুল সওদাগর গম্ভীর পায়ে এগিয়ে এলেন, গমগমে স্বরে বললেন, সাবধানে চলে যেতে পারো, সামনে পরীক্ষা তোমার, আর তুমি হাত পা ভেঙে বসে আছো। চিত্রার মাথা নত ক্ষীণ স্বরে উত্তর দেয়। আব্বু। চিত্রা ভেবেছিল তার বাবা হয়তো আরও কয়েকটা কথা শোনাবেন, কিন্তু তাকে অবাক করে দিয়ে বাবা আর বকাঝকা করলেন না। কিয়ৎক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থেকে অতঃপর প্রস্থান নিলেন। মুনিয়া বেগম ও স্বামীর আচরণে তাজ্জব, হজম করতে পারল না ব্যাপারটা, তাই তৎক্ষণাৎ স্বামীর পেছন পেছন সেও বেরিয়ে গেল। চিত্রা হতাশার শ্বাস ফেলল। অবশ চোখে আশপাশ তাকাতেই মায়ের ফোনটা চোখে পড়ল। একবার ফোন, আরেকবার বাইরে দৃষ্টি দিয়েই চিত্রা ফোনটা তুলে নিল। যন্ত্রের মতো ডায়াল করলো মুখস্থ নাম্বারটিতে। প্রথমবারে অপর পাশ থেকে রেসপন্স ছিল না। চিত্রা তাই ব্যস্ত গতিতে আবার কল দিল। এবার বার কয়েক রিং হতেই বাহারের মেঘমন্দ্র কণ্ঠ ভেসে এলো। কে বলছেন? চিত্রা চোখ বুজে আসে, মায়ের নাম্বারটাও লোকটার কাছে সেভ নেই। হাহ, দীর্ঘশ্বাসে ভাবি হয় হসপিটালের কেবিন। বাহার আবার শুধায়, কাকে চান? চিত্রা সময় নিল না, ঝটপট উত্তর দিল, আপনাকে। অপর পাশ উত্তর শুনে তুমুল নীরবতায় আচ্ছন্ন হলো। পরপর চিত্রা অসুস্থ কণ্ঠ ভেসে এলো, আপনাকে চাচ্ছি, দেবেন কি আমায়? বাহার কিঞ্চিত হাসলো চিত্রার প্রশ্নে। ধানমন্ডির বিশাল হসপিটালের সামনে পার্কেই তার অবস্থান। সেখান থেকে হসপিটালের দিকে তাকিয়ে সে গাঢ় স্বরে উত্তর দিল, আমি যে সওদা করতে পারি না, পারলে না হয় আদান প্রদানের বিষয়টা আগানো যেত। ভালোবাসতে পারেন কি, সেটা পারলেই হবে। পারি না। চিত্রার উৎফুল্ল ভাব মিইয়ে এলো বাহারের উত্তর শুনে। চোখ জুড়ে টুইটম্বর হয়ে এলো অশ্রুরা। লোকটা কি তাকে চিনতে পারেনি? সংশয়ে মন টলে চিত্রার। উভয় পক্ষই নিবিড় তখন। প্রায় সেকেন্ড পেরোতে নীরবতা ভেঙে প্রিয় পুরুষ বলে উঠল, রঙ্গনা, এই ভালোবাসতে না পারা আমি কি নিয়ে তুমি কি করবে বলো? কেন যেচে যন্ত্রণা টানছো বলো তো? তাজা প্রাণে ব্যথা পাওয়ার এত ইচ্ছে? চিরপরিচিত সেই ডাক শুনে চিত্রার চোখ বুজে এলো। বন্ধ চোখের পাতা বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। সে কন্দনরত কণ্ঠে বলল, আপনি যন্ত্রণা হলে আমি নির্দ্বিধায় তা বইতে রাজি। বাহার হাসলো, বিবশ কণ্ঠে বলল, আচ্ছা কেন মেয়ে? যন্ত্রণা বই বেড়ানোর আগেই কেঁদে ভাসাচ্ছ। তুমি জানো না, তুমি কাঁদলে সকল যন্ত্রণা নরম হয়ে যায়। তুমি কাঁদলে সকল ব্যথা সুখ হয়ে যায়। কেঁদেই কি তাই মাত দিতে চাচ্ছ মেয়ে? তবে শুনে রাখো রঙ্গনা, তোমার জন্য যন্ত্রণার বাহার সুখ হতেও রাজি। বাহারের কথায় ফিক করে হেসে উঠল চিত্রা। পরপরে বাবা মায়ের তুমুল কণ্ঠ ভেসে আসতেই সে থেমে গেল। সেখানে কান দিতেই আবছাভাবে বাবার কণ্ঠে তার বিয়ের কথা ভেসে এলো। একটি গাঢ় ভোর কুয়াশার আবছা চাদর জড়িয়ে অলস ভঙ্গিতে পদচারণ করছে প্রাকৃতির বক্ষে। খুব দূর থেকে আধঘুমো শহরে কালো কাকটি তার কর্কশ কণ্ঠে ডেকে ডেকে দিশেহারা প্রায়। সূর্য ওঠেনি জানুয়ারিতেও বোধ হয় সূর্যের ছুটি শেষ হয়নি। শীতের হালকা প্লোপও আজ আকাশ জুড়ে লেপা। চিত্রা ঘুমিয়ে আছে তার কেবিনে, বিভোর ঘুমে সে মগ্ন। তার সামনে বসে আছে তুহিন। চোখগুলো যেন রক্তজবা, সারা রাত ঘুমায়নি ছেলেটা।
যদি বোনের ঘুম ভেঙে যায়, রাতে যদি বোনের কিছু প্রয়োজন পড়ে, মাকেও পাঠিয়ে দিয়েছে বাড়ি। বোনের বিশাল দায়িত্বের ভারে চোখ আজ বন্ধ করা ফুসরত মেলেনি। চিত্রার শরীরে ধুম জ্বর, মধ্যরাতের দিকেই জ্বর এসেছে। জ্বরের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ডাক্তার, তবে কোনো কাজ হয়নি। থেকে থেকে জ্বর বাড়ছে মেয়েটার। তুহিন অবশ্য বাড়িতে এই খবরটা পৌঁছয়নি। এমনিতেই সকলে চিন্তিত, তার উপরে এমন খবর দিলে সবগুলো আবার হৈহুল্লোড় করে ছুটে আসবে। তুহিন বরাবরই ঠান্ডা মাথার ছেলে, হুটহাট সে কোনো সিদ্ধান্তই নেয় না। কেবল সেদিন বিকালে বনফুলকে চর মারা ছাড়া। সেই বিকেলের কথা ভাবতেই দীর্ঘশ্বাসে ভারী হলো তার বুক। বোনটা জ্বরের ঘোরেও প্রায় অনেকটা মেয়েটার নাম নিয়েছে, খুব দেখতে চাচ্ছে, কিন্তু তুহিনের যে কিছুই করার নেই। আদৌ কিছু করার নেই? প্রশ্নটা মাথায় ঘুরতেই মনের গহীনে একটি অনাকাঙ্ক্ষিত উত্তর উকি দিল। সে তার ডালাপালা মেলে জবাব দিল, পথ আছে, পথ আছে। তুহিন বড় শ্বাস ফেলল। উপায় আছে, অবশ্যই আছে। এতক্ষণ চোখের ঘরে সেই উপায়ের কথা মাথায় আসেনি। সেটাই স্বাভাবিক। মানুষ যখন ভীষণ দুঃখ কিংবা সুখে আবেগে আপ্লুত থাকে, তখন তার ব্রেইন ভাবতে চায় না কোনো কিছু নিয়ে। কথায় আছে না, আবেগ আর বিবেক দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী। এত শর্ত ভাবাভাবির কার্য স্থগিত রেখে তুহিন নিজের মোবাইল বের করলো। ফোন লাগালো চিরপরিচিত নাম্বারটাতে, যেই নাম্বারটিতে সে কখনো কল দেয়নি এই জীবনে। পড়েছিল পরিত্যক্ত অথচ প্রয়োজনীয় হয়ে। প্রথমবার রিং হতেই কেটে গেল। অপর পক্ষ থেকে সাড়া পাওয়া গেল না। তুহিন তাই আবার কল লাগালো। দ্বিতীয়বার আর তাকে অপেক্ষা করতে হয়নি। সেকেন্ডের মাথায় অপর পাশ থেকে ফোন রিসিভ হলো। পরপরই সজাগ কণ্ঠ ভেসে এলো। হ্যালো। তুহিন যতটা স্বাভাবিকভাবে ফোন দিয়েছিল, অপর পাশে ফোন রিসিভ হওয়ার পর সে আর ততটাই স্বাভাবিক থাকতে পারল না। তার যেন মনে হলো বিরাট এক দুঃসাহসিকতা কাজ করে ফেলেছে। এটা করা উচিত হয়তো হয়নি। মেয়েটা তার থেকে নিজেকে আড়াল করে ভালো থাকতে চাচ্ছে, শক্ত হতে চাচ্ছিল, আর সে কিনা মেয়েটাকে আবার দুর্বল করে দিল। তুহিনের ভাবনার মাঝে অপর পাশ থেকে আবারও ক্ষীণ স্বর ভেসে এলো, তুহিন ভাই কিছু বলবে? তুহিন যেন ডাকটা শুনে চমকে গেল তৎক্ষণাৎ। বিস্মিত চোখে বার কয়েক ফোনের স্ক্রিনে তাকালো। তার জানা মতে সে কখনোই এই নাম্বার থেকে বনফুলকে কল দেয়নি। তবে মেয়েটা পেল কোন নাম্বার? বিস্ময়ে তুহিনের কথা হারিয়ে যাচ্ছে, কণ্ঠ দিয়ে বের হচ্ছে না শব্দ। বহু কষ্টে তবুও উচ্চারণ করলো, তুমি আমার এই নাম্বারটি কোথায় পেলে?